আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়নের পরের 5 নম্বর পর্বে। 5 নম্বর পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ দুইটা টপিক দেখব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা খুব গুছিয়ে পড়ানোর চেষ্টা করব আমি, যাতে এখান থেকে প্রশ্ন আসলে তুমি কখনো ভুল না করো। আজকের ক্লাসে আমাদের থাকবে যেই দুইটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে গ্যাসের বিভিন্ন বেগ এবং অম্ল ক্ষার মতবাদ। এই দুইটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখে ফেলবো। আর আরেকটা পার্টে আমাদের শেষ হয়ে যাবে, পরের পার্টে এই তিনটা জিনিস শেষ হয়ে যাবে। আর এই পার্টে হচ্ছে আমরা এই দুইটা পয়েন্ট ইনশাল্লাহ একদম A to Z দেখার চেষ্টা করব। সো চলো আমরা হচ্ছে যে আজকের পার্টটা দেখে ফেলি। আজকের পার্টে আমাদের যা যা আছে, ও ভালো কথা, তোমরা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করছো কিনা যে ক্লাস স্লাইডের ভিতরে কিছু কিছু জায়গাতে ঘোলা আছে। ঘোলা মানে হচ্ছে এইটা আগে যখন আমি সেভ করতাম তখন প্রতিটা ক্লাসের পরে পিডিএফ সেভ করতাম। পিডিএফ সেভ করলে যখন যেই ক্লাসটা নেওয়া হয় ওই ক্লাসের পার্টটুকু বাদে আগের অন্যান্য পার্টটুকু কিন্তু ঘোলা হয়ে যায়। তো তুমি যখন যেই ক্লাসটা করবা সেই ক্লাসের অংশে গেলে দেখবা ওই ক্লাসটা কিন্তু ঘোলা নেই, তার আগের অংশ ঘোলা হয়ে আছে। আগের অংশ যদি তোমাকে করতে হয় তাহলে তার আগের ক্লাসের পিডিএফে যেতে হবে। এভাবে তোমাকে হচ্ছে যে জিনিসটা মেনটেন করতে হবে, তাহলে এই ঘোলা পার্টটা পাবা না। প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। এখন থেকে আর এই প্রবলেম হবে না, আমরা এখন থেকে আর পিডিএফ সেভ করতেছি না। আমরা পিডিএফ সেভ না করে মেইন ফাইলটা সেভ রেখে তারপরে হচ্ছে যে তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি। তো প্রথমে আসো যে গ্যাসের বিভিন্ন প্রকার বেগ নিয়ে যখন আমরা কথা বলি তখন গ্যাসের আমাদের টোটাল 3 ধরনের বেগ আসে। 3 ধরনের বেগ কি কি আসে দেখো। 3 ধরনের বেগের আমরা যদি নাম লিখি, প্রথমে আসে হচ্ছে সি আরএমএস বেগ, তারপর আসে হচ্ছে সি এভারেজ বেগ, এভারেজ বেগ, তারপর হচ্ছে সি আরএমএস, সি এভারেজ, একটু করো তো, পজ করো তো, সি আরএমএস, সি এভারেজ, এবং আরেকটা বেগ হচ্ছে সি প্রবাবল বেগ, সি প্রবাবল ভেলোসিটি, বা হচ্ছে যে সম্ভাব্যতম বেগ। এই যে তিনটা বেগ, এটা নিয়ে কাজ করা হয়। তো আরএমএস মানে কি? আরএমএস মানে হচ্ছে মেইনলি রুট মিন ভেলোসিটি, রুট মিন ভেলোসিটি। আচ্ছা, এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে তোমার গড় বেগ। এটা হচ্ছে এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে গড় বেগ। আর প্রবাবল এটার মানে কি? এটার মানে হচ্ছে সম্ভাব্যতম বেগ। তো এইটা জাস্ট জানতে হয়, হ্যাঁ, জানতে হয়। এটা থেকে তো আমাদের কোনো কোশ্চেন আসে না, কোশ্চেন আসে অন্য জায়গা থেকে। এটা জাস্ট জানতে হয়, জানলে আমার জন্য সুবিধাজনক। মেইনলি এই যে এই জিনিসটা আমাদের জানা বেশি গুরুত্বপূর্ণ। সি আরএমএস, আরএমএস কথাটার মানে হচ্ছে রুট মিন ভেলোসিটি, এটা জানাটা গুরুত্বপূর্ণ। তো ধরো এইটা জানাটা কেন গুরুত্বপূর্ণ এটা একটু ব্যাখ্যা করি। ধরো এখানে আমাদের একটা গ্যাসের কণা আছে, দুইটা গ্যাসের কণা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে। এগুলোকে আমি C1, C2, C3, C4, C5 এভাবে নামকরণ করলাম। এভাবে এক একটা গ্যাসের কণাকে আমি নামকরণ করলাম। তো এই চারটা পাঁচটা গ্যাসের কণাকে যদি আমি তাদের বেগ বেগ দিয়ে তার অ্যাবসোলিউট একটা ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার এক একটা ভেলোসিটি এক এক রকম হয়, আমি ক্যালকুলেশন করতে পারবো না। সো এই জন্য আমাদের সবচেয়ে অ্যাকুরেট ভেলোসিটিটা নিতে হবে। তো সবচেয়ে অ্যাকুরেট ভেলোসিটি হচ্ছে এই পদ্ধতির ভেলোসিটিটা করা হয়। এই পদ্ধতিটার ভেলোসিটি মানে কি? আরএমএস মানে হচ্ছে রুট মিন এস, এসতে স্কোয়ার, এস কিউ ইউ এ আর স্কোয়ার, রুট মিন স্কোয়ার। তাহলে দেখো রুট মিন স্কোয়ার এটা কিভাবে করে? প্রথমে আমাদের স্কোয়ার করে, প্রথমে আমাদের স্কোয়ার করে। তো প্রথমে আমরা C1 এর স্কোয়ার করব, C2 এর স্কোয়ার করব, C3 এর স্কোয়ার করব, C4 এর স্কোয়ার করব, C5 এর স্কোয়ার করব। প্রথমে সবগুলোর স্কোয়ার করলাম। এরপরে মিন করতে হবে। মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। তাহলে গড় করতে গেলে সবগুলাকে যোগ করে, সবগুলাকে যোগ করে ভাগ করতে হবে। তাহলে কয়টা বেগ? টোটাল 5টা বেগ, 5 দিয়ে ভাগ করলাম। এইটা হচ্ছে তোমার রুট মিন স্কোয়ার, মানে মিন স্কোয়ার। তো এখানে আমরা স্কোয়ারের মিন করলাম, মানে স্কোয়ার করে তাকে গড় করলাম। এবার যেইটা আমরা স্কোয়ার করছিলাম ওটাকে করব কি আমরা রুট। এইটা রুট করলে এইটা তৈরি হয়ে গেল সিআরএমএস, এইটা তৈরি হয়ে গেল সিআরএমএস। যদি এরকম বলে যে তিনটা কোনো গ্যাসের তিনটা কণার বেগ, যদি এরকম বলে তিনটা কণার বেগ 3, 5 এবং 6, তাহলে এইটার সিআরএমএস কত এটা যদি জিজ্ঞেস করে, তাহলে সিআরএমএস বের করতে গেলে সিআরএমএস ইকুয়ালস টু রুটের নিচে এভাবে দিতে হয়, 3 এর স্কোয়ার দিতে হয়, 5 এর স্কোয়ার দিতে হয়, 6 এর স্কোয়ার দিতে হয়, ডিভাইডেড বাই কয়টা বেগ? একটা, দুইটা, তিনটা, নিচে 3 দাও। এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে দেখো রুটের নিচে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, প্রথমে আমরা পাইলাম 9, তারপরে পাইলাম 25, তারপরে পাইলাম 36 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেশন করলে এটা আসে। তাহলে এবার এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি কিভাবে আসবে।
এই জায়গায় দেখো 25 আর 9 কত আসে, 25 আর 9 মিলে আসে 34, 34 আর ওদিকে আসে হচ্ছে 36, তাহলে টোটাল মিলে আসে হচ্ছে আমাদের 34 আর 36 মিলে কত আসবে তোমার হচ্ছে 30 30 60 আর 10 70। তাহলে আমরা এখানে পাবো দেখো রুটের নিচে উপরে পাবো 70, নিচে পাবো 3। এই হচ্ছে আমাদের টোটাল বেসিক ক্যালকুলেশন, এইটার বেসিক ক্যালকুলেশন করে এটা আসতেছে। সো এইভাবে আমাদের কখনো যদি বের করতে বলে তাহলে এভাবে বের করতে হবে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে কখনো যদি সিআরএমএস বের করতে বলে সেটা কিভাবে বের করবা। এই পার্টটা ক্যালকুলেশনটা আমি মুছে দিলাম জাস্ট, বাট এটা খেয়াল রাখো, পার্টটা ক্যালকুলেশনটা খেয়াল রাখো যে এভাবে করতে বলতে পারে। ওকে, এবার আসো এই সিআরএমএস যেটা বের করলাম এইটা নর্মাল এই বের করা ছাড়াও এখান থেকে অ্যাডভান্স কোশ্চেন হয়। অ্যাডভান্স কোশ্চেন কি, সিআরএমএস এর বেসিক ফর্মুলা থেকে কোশ্চেন দেয়। সিআরএমএস এইটার বেসিক ফর্মুলা হচ্ছে √3RT ডিভাইডেড বাই m। এইটা হচ্ছে সিআরএমএস এর বেসিক ফর্মুলা। এখন আমরা একটা বেসিক ফর্মুলা আরেকটা জানি, PV ইকুয়ালস টু nRT, এই ফর্মুলা জানি। তো খেয়াল করে দেখো, আমরা যদি 1 মোল গ্যাসের জন্য ফর্মুলা বের করার চেষ্টা করি, কয় মোল গ্যাস, 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের জন্য আমাদের ফর্মুলা আসে PV ইকুয়ালস টু RT, এটা ফর্মুলা আসে না? 1 মোল গ্যাসের জন্য ফর্মুলা দেখো PV ইকুয়ালস টু RT আসে। তো এখানে যেখানে আমাদের RT আছে ওই RT এর নিচে আমরা 3PV ডিভাইডেড বাই m বসাতে পারি। RT এর নিচে কি বসাতে পারি, PV ডিভাইডেড বাই m, 3PV ডিভাইডেড বাই m। এবার একটা সিম্পল জিনিস দেখো, m ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে রো ভি, m ইকুয়ালস টু ফর্মুলা কি, রো ভি। তো এখানে খেয়াল করো যেখানে আমাদের m আছে ওখানে যদি আমরা ভ্যালু বসাই 3PV, m ইকুয়ালস টু আমরা এখানে কিন্তু রো ভি বসাইতে পারি। দেখো এখানে আমরা রো ভি বসাইতে পারি, তাহলে ভি এবং ভি কেটে যে আমাদের আলটিমেটলি ফর্মুলা তৈরি হয় 3p ডিভাইডেড বাই রো। কি তৈরি হয়, 3p ডিভাইডেড বাই রো। এই যে ফর্মুলা তৈরি হলো, খেয়াল করো এই সিআরএমএস এখান থেকে এই পর্যন্ত এই যে ফর্মুলা তৈরি হলো দ্যাট ইজ হচ্ছে আমাদের সিআরএমএস এর ফর্মুলা। এটা মুখস্থ করতে হবে। কখনো কখনো এই ফর্মুলা তোমার ডিরেক্ট কোশ্চেনে চলে আসবে, কখনো কখনো এই ফর্মুলা তোমার ডিরেক্ট কোশ্চেনে চলে আসবে। সো ডিরেক্ট কোশ্চেনে যদি আসে তাহলে আমাদের পারতে হবে। এখন এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে এইটা থেকে আমাদের প্রশ্ন দেয়, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখন এখান থেকে কি প্রশ্ন দেয় আমরা সেটা একটু দেখার চেষ্টা করব, কি প্রশ্ন দেয় সেটা দেখার চেষ্টা করব। প্রথমে আসো এই সিআরএমএস নিয়ে আমাদের কি শিখতে হবে। দেখো সিআরএমএস ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই m, এইটা আছে তাই না, এই প্রশ্নটা আছে। তো তোমাকে প্রশ্ন করবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অক্সিজেন গ্যাসের সিআরএমএস কত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে প্রশ্ন করবে। তো তখন এইটা বের করতে যে তুমি সিআরএমএস ইকুয়ালস টু ফর্মুলা বসাবা √3, আর এর ভ্যালু বসাও, আর এর ভ্যালু কত বসাবা 0.0821 ইন্টু টি এর ভ্যালু বসাবা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 273 কেলভিন, এবং নিচে বসাবা অক্সিজেনের জন্য আণবিক ভর কত 32 গ্রাম। এই ক্যালকুলেশন করবা তো ভুল হয়ে গেল। কেন, কারণ বেগ সবসময় মিটার পার সেকেন্ডে বসাইতে হয়। মিটার পার সেকেন্ড মানেই হচ্ছে এটা আমাদের এসআই ইউনিট। মিটার পার সেকেন্ড মানে কি, মিটার পার সেকেন্ড মানেই হচ্ছে আমাদের সেটা এসআই ইউনিট। তো আমাদের বেগ যেহেতু মিটার পার সেকেন্ডে বসাইতে হয় আর সেটা যদি যেহেতু এসআই ইউনিট, এইটার ক্যালকুলেশন সব সময় আমাদের এসআই ইউনিটে করতে হবে। তো প্রথমে আমরা 3 বসালাম, আর এর ভ্যালু এসআই ইউনিটের 8.314, তারপরে দেখো টি এর ভ্যালু 273 কেলভিন ডিভাইডেড বাই m মানে কি আণবিক ভর এই m এর ভ্যালু সবসময় কেজিতে বসবে। আমরা অক্সিজেনের ভ্যালু মুখস্থ করে রাখি গ্রামে, তো তুমি যদি গ্রামে মুখস্থ করে গ্রামে বসাও তাহলে ভুল হয়ে গেল, এটা বসবে কোথায়, কেজিতে। তাহলে 32 এটাকে কেজিতে কনভার্ট করতে গেলে 10⁻³ এইটা ক্যালকুলেশন করতে হবে, আমি সবসময় বলি যে সিআরএমএস থেকে মেইন বইয়ে যে কয়টা এমসিকিউ আছে এটা মুখস্থ করতে সবসময় বলি। মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাসে আমি বারবার দেখাই দিছি, মেইন বই থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলো বারবার মুখস্থ করো সিআরএমএস এ, বিকজ এইটার ফরম্যাটটা এমন আসে এটা তুমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করে বের করতে পারবে না। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করে বের করতে গেলে তোমার হচ্ছে যে এটা পারবা না, এত বড় ক্যালকুলেশন তুমি করবা কিভাবে বলো। সো এই জন্য যে কয়টা ঘুরে ফিরে আসে ওই কয়টা একটু মুখস্থ করার লাগে। হ্যাঁ,
যেই কয়টা ঘুরে ফিরে আসে ওই কয়টা একটু মুখস্থ করা লাগে। তো এই জন্য সিআরএমএস এর এই অংশটা মুখস্থ করবা এবং এই জায়গাতে মাথায় রাখবা এইটা সবসময় মিটার পার সেকেন্ডে বের করতে দেয়, এটা যদি মিটার পার সেকেন্ডে বের করতে দেয় এইটা 8.314 এ বসাতে হবে। এম এর যে মান এইটা সবসময় কেজিতে বসাতে হবে। তো কেজিতে বসাইতে গেলে কি করতে হয়, 10⁻³ দিয়ে গুণ করতে হয় গ্রামের সাথে। তো গ্রামের সাথে 10⁻³ দিয়ে গুণ করলে ওটা কেজিতে কনভার্ট হয়ে যায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইবার আসো আমাদের এখানে এই সিআরএমএস যেটা আছে, এই সিআরএমএস নিয়ে আরো কাহিনী আছে, আরো কাহিনী হইতে পারে। দেখো ভালো করে খেয়াল করো, সিআরএমএস ইকুয়ালস টু √3RT/m। তো কখনো কখনো প্রশ্নের ভিতরে একটা কথা উল্লেখ করে দিবে, কথাটা হচ্ছে একই গ্যাসের ক্ষেত্রে। কথাটা কি? কথাটা হচ্ছে একই গ্যাসের ক্ষেত্রে। তো একই গ্যাসের ক্ষেত্রে যদি এই কথা উল্লেখ থাকে, তো গ্যাস যখন সেম হয়ে যায় তখন এম আণবিক ভর সেম হয়ে যায়, এম আণবিক ভর সেম হয়ে যায়। এম আণবিক ভর যখন সেম হয়ে যায়, এটা যখন কনস্ট্যান্ট হয়ে যায়, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট ভ্যালু, শুধু ভেরিয়েবল হচ্ছে কি টি, তখন আমরা এখানে সি ইজ প্রপোর্শনাল টু √t লিখতে পারি। কি লিখতে পারি? সি ইজ প্রপোর্শনাল টু √t। সি ইজ প্রপোর্শনাল টু √t হইলে তখন আমাদের সম্পর্ক আসে C1/C2 ইকুয়ালস টু রুটের নিচে T1/T2। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি তোমার আরএমএস ভেলোসিটি বলা থাকে, তারপরে যদি বলে 25 ডিগ্রিতে আরএমএস বের করো, তুমি অনায়াসে বের করতে পারবা। এই ইকুয়েশনে যে কোনো তিনটার ভ্যালু জানা আছে, বাকি একটার ভ্যালু জানা নাই, তুমি বের করতে পারবা। বুঝতে পারছো? যে কোনো তিনটা জানা আছে, বাকি একটা জানা নাই, বের করতে পারবা, ইজিলি বের করতে পারবা। সাপোজ ধরো এরকম বলে দিল যে এত ডিগ্রিতে এত, এত ডিগ্রিতে কত, বের করতে পারবা, ইজিলি বের করতে পারবা। সো এই হচ্ছে আমাদের এখানকার বেসিক কাহিনী, যেটা তোমাকে জেনে তারপরে কাজ করতে হবে। সাপোজ ধরো বলে দিল যে 0 ডিগ্রিতে সিআরএমএস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 0 ডিগ্রিতে 2 মিটার পার সেকেন্ড, বললো 25 ডিগ্রিতে কত, 25 ডিগ্রিতে তোমার হচ্ছে কত, এটা বের করতে বললো। বা হচ্ছে যে তোমার এরকম বললো যে এটা না বলে বললো হচ্ছে যে 60, আচ্ছা কত দিব, 5 মিটার পার সেকেন্ডের জন্য, 5 মিটার পার সেকেন্ডের জন্য টেম্পারেচার কত, টেম্পারেচার কত। তাহলে যদি এরকম বলে তাহলে কি করতে হবে, জাস্ট সিম্পল এখানে বসাও, তুমি বসাইলে মান বের হয়ে যাবে। দেখো এখানে আমাদের 0 ডিগ্রি দিছে, 0 ডিগ্রিতে 2 মিটার পার সেকেন্ড। তো আমরা যখন 0 ডিগ্রি ধরবো, 0 ডিগ্রি মানে T1, এই টেম্পারেচার কত, 0 ডিগ্রি মানে 273 কেলভিন। সো 273 কেলভিন এটা পাইছি। আরেকটা টেম্পারেচার আমি জানি না, এটা T2। এবার দেখো 0 ডিগ্রির জন্য আমার ভ্যালু 2, আর হচ্ছে যে এই টেম্পারেচারের জন্য ভ্যালু কত, 5। এই আমি বসাই দিলাম, বসাই, এবার এখানে ক্যালকুলেশন করলে বের হয়ে যাচ্ছে। ওইটাকে এই সাইডে নিয়ে আনো, দেখো একটা আসে 4, একটা আসে 25, উপরে আসে হচ্ছে 273, আর নিচে আসে হচ্ছে T2। আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এইরকম সিম্পল জিনিস, এগুলো হচ্ছে পরীক্ষায় আসার চান্স আছে, ভুল করা যাবে না, আসলে এটা যেন তুমি পারো। ওকে, তো সিআরএমএস এর ক্ষেত্রে এই একই গ্যাসের ক্ষেত্রে যদি বলে কখনো, তাহলে এই যে ফিনোমেনা যেটা আমি তোমাকে দেখালাম, এটা মাথায় রেখে তোমাকে আগাতে হবে। এবার আরেকটা ফিনোমেনা আছে, একই গ্যাসের পরিবর্তে তোমাকে কখনো কখনো বলবে তোমার একই তাপমাত্রায়, কখনো কখনো তোমার বলবে একই তাপমাত্রায়। সো যদি কখনো একই তাপমাত্রা এই কথাটা উল্লেখ থাকে, তাহলে আমি কি করব? একই তাপমাত্রা এই কথাটা উল্লেখ থাকা মানে টেম্পারেচার ফিক্স। টেম্পারেচার কি? টেম্পারেচার ফিক্স। টেম্পারেচার ফিক্স কখন হয়? দেখো আমরা এখানে সিআরএমএস এ যদি আমরা ফর্মুলাটা দেখি, √3RT/m, এই টেম্পারেচার ফিক্স মানে কি? মানে আমাদের এইটা ফিক্স, এইটা ফিক্স, এটা ফিক্স। সো এই সি এর সাথে আণবিক ভরের সম্পর্ক 1/√m। দেখো তো এটা গ্রাহামের ব্যাপন সূত্রের মতো কাজ করতেছে না? গ্রাহামের ব্যাপন সূত্রের মতো কাজ করতেছে। সো গ্রাহামের ব্যাপন সূত্রের মতো যদি কাজ করে, তাহলে এখানে আমরা C1/C2 ইকুয়ালস টু রুটের নিচে m2/m1 লিখতে পারবো। রুটের নিচে কি লিখতে পারবো? m2/m1। এই যে অংশটা লিখলাম, এই যে অংশটা লিখলাম, এই অংশটাই হচ্ছে তোমার ওই গ্রামের ব্যাপন সূত্রে ক্যালকুলেশন যেভাবে করছি সেম ভাবে হবে। বুঝতে পারছো? এবার আসো আমাদের অন্যান্য যেই ফর্মুলা ছিল, সিআরএমএস এর অন্যান্য ফর্মুলা কি কি ছিল? √3RT/m, তারপর হচ্ছে 3PV/m,
√3p ডিভাইডেড বাই রো। তাহলে এইটার ক্ষেত্রে যেগুলা সম্ভব, এই সবগুলা কিন্তু তোমার এখানে সম্ভব। একই গ্যাস একই আয়তনের ক্ষেত্রে বললে চাপের সাথে সিআরএমএস সমানুপাতিক সম্পর্ক। একই চাপ একই আয়তনের কথা বললে আবারও সেম আসবে। একই কাজের কথা যদি বলে, পিভি মানে যেহেতু কাজ, তখন দেখো একই কাজ বা সমান শক্তির কথা বললে সিআরএমএস এর সাথে তোমার এই যে এম এর সম্পর্ক হবে কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? সো প্রত্যেকটার সাথে তুমি রিলেশন তৈরি করতে পারবা, তৈরি করে নিয়ে তারপরে তুমি আলাদা আলাদা করে কাজ করতে পারবা। তো এইটা থেকে প্রশ্ন অনেক বেশি অ্যাডভান্স খুব কমই আসে। আমি জাস্ট তোমাকে বেসিক ধারণা দিলাম যাতে কখনো এই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি ভুল না করো। ওকে, ভুল না করো এবং ধারণা থাকে। এবার আসো, সিআরএমএস এর পাশাপাশি আমাদের আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সি এভারেজ যেটা গড় বেগ। এইটার ফর্মুলা হচ্ছে 8RT ডিভাইডেড বাই পাই এম। তো দেখো তো 8RT বাই পাই এম হলে এটাতেও সেম ভাবে আমরা ফর্মুলাকে এক্সটেন্ড করতে পারি। যেখানে আরটি আছে ওখানে আমরা পিভি লিখতে পারি, 8PV ডিভাইডেড বাই পাই এম। এম এর পরিবর্তে রো ভি লিখে ভি তুলে দিয়ে আমরা এখানে আবার সেম ভাবে রুটের নিচে 8P ডিভাইডেড বাই পাই রো এটা লিখতে পারি। বুঝতে পারছো? সো ওই আগে যে ফর্মুলা ছিল সেম ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো আমার জানতে হবে, কারণ এই ফর্মুলাগুলো থেকে আমি এমসিকিউ পাবো। এবার আমাদের আরেকটা বেগ হচ্ছে সম্ভাব্যতম বেগ বা প্রবাবল বেগ। এইটাকে আমরা বলি হচ্ছে √2RT ডিভাইডেড বাই এম। 2RT ডিভাইডেড বাই এম। এই যে √2RT ডিভাইডেড বাই এম আসলো, এইটার ক্ষেত্রে আবারও সেম ভাবে আমরা ফর্মুলা এক্সটেন্ড করতে পারি। যেখানে আরটি আছে সেখানে 2PV ডিভাইডেড বাই এম লিখবো, যেখানে এম আছে সেখানে 2PV ডিভাইডেড বাই এই যে এম এর পরিবর্তে আমরা রো দিব, তাহলে আমাদের এখানে এই উপরের ভিটা আমাদের কেটে যাবে। ভিটা কি হবে? কেটে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের এতগুলা ফর্মুলা আসবে। এই সব ফর্মুলাগুলা এমসিকিউ এর জন্য শিখে রাখবা। ওকে, ফর্মুলাগুলো এমসিকিউ এর জন্য শিখে রাখবা। এবার একটা কমন এমসিকিউ আসে এখান থেকে। কমন এমসিকিউটা কি? এমসিকিউটা হচ্ছে এই সি প্রবাবল, সি এভারেজ, সিআরএমএস এই বেগগুলোর ভিতরে কোন বেগ বেশি কোন বেগ কম, কোন বেগ বেশি কোন বেগ কম। তো এই তিনটা আমাদের একটা প্রশ্ন করে। তো এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের জন্য আমরা একটু নিলাম, দেখো সিআরএমএস এর ভ্যালু হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তারপরে দেখো সি প্রবাবলের যে ভ্যালু সেটা হচ্ছে 8RT ডিভাইডেড বাই পাই এম। ওকে, তারপরে সি এভারেজ এটার জন্য যে ভ্যালু সেটা হচ্ছে 2RT ডিভাইডেড বাই এম। তো এই হচ্ছে আমাদের এতগুলা ভ্যালু। এবার এখানে আমি অ্যানালাইসিস করার জন্য একটা কমন ট্রিক খাটাবো। খেয়াল করে দেখো, এই সব জায়গাতে আরটি ডিভাইডেড বাই এম এটা কমন আছে, আরটি ডিভাইডেড বাই এম এটা কমন আছে। আরটি ডিভাইডেড বাই এম কমন থাকলে প্রথম অংশে রুটের নিচে √3 পাওয়া যায়, দ্বিতীয় অংশে রুটের নিচে √8 বাই পাই পাওয়া যায়। এই জায়গাতে দেখো √2 পাওয়া যায়, রুট কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। তো ভালো করে খেয়াল করলে দেখবা, প্রথমে আমি 3 কে রুট করতেছি, আমি মাঝখানে 2 কে রুট করতেছি। এই জায়গাতে দেখো r কে তুমি যদি 3.14 দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2.5 এর কাছাকাছি একটা ভ্যালু আসলো। 2.5 কে রুট করতেছি, তাহলে কোন ভ্যালুটা বেশি হবে বলো তো? ডেফিনেটলি আরএমএস এর ভ্যালু বেশি হবে, আরএমএস এর ভ্যালু বেশি হবে, তারপরে সিপি এর ভ্যালু, তারপরে সি এভারেজ এর ভ্যালু। তো সব সময় আমাদের মাথায় রাখতে হবে সিআরএমএস যেটা এইটার ভ্যালু সবচেয়ে বেশি, তারপরে সিপি এর ভ্যালু, তারপরে সি এভারেজ এর ভ্যালু। এইটা হচ্ছে আমাদের কারেক্ট ক্রম। কারেক্ট ক্রম, এক্সাক্ট কারেক্ট ক্রম যদি জিজ্ঞেস করে যে এই বেগগুলার ভিতরে সব কন্ডিশন যদি আমি সেম দিই তাহলে সঠিক ক্রম কোনটি, এই বেগগুলার ভিতরে আমি যদি সব কন্ডিশন সেম দিই তাহলে সঠিক ক্রম কোনটি? তাহলে এইটা হচ্ছে আমার সব কন্ডিশন সেম থাকলে, সব কন্ডিশন সেম থাকলে বেগের মানের ক্রম। ঠিক আছে, বেগের মানের ক্রম মানে কার মান বেশি হবে কার মান কম হবে সেইটার ক্রম আসবে হচ্ছে এটা। বুঝতে পারছো? কার মান বেশি হবে কার মান কম হবে তার যে ক্রম সেটা এটা আসবে। সো আশা করি এই জায়গাতে একদম A to Z সিআরএমএস এর যা কিছু ছিল সব ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আসো আমাদের অ্যাসিড ক্ষার মতবাদে আসতে হবে।
অ্যাসিড ক্ষার মতবাদে আমাদের 3 ধরনের মতবাদ আছে যেগুলো আমাদের শিখতে হয়। অ্যাসিড ক্ষার মতবাদে তিন ধরনের মতবাদ আছে। প্রথম হচ্ছে আরহেনিয়াস, পড়ছি না, আরহেনিয়াস, এই মতবাদ শিখতে হয়। তারপর হচ্ছে ব্রোনস্টেড লাউরি, ব্রোনস্টেড লাউরি, এইটা শিখতে হয়। তারপরে হচ্ছে লুইস, এইটা শিখতে হয়। এবার এই যে 3টা মতবাদ দেখতেছি আমরা, আরহেনিয়াস, ব্রোনস্টেড লাউরি, লুইস, ব্রোনস্টেড লাউরির একটা থিওরি আছে কনজুগেটেড, এই জায়গা থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে। আর লুইস থেকে মাস্ট কোশ্চেন আসে, লুইস থেকে সব সময় কোশ্চেন আসে, মাস্ট কোশ্চেন আসে। সো আমাদের মেইনলি আরহেনিয়াস, ব্রোনস্টেড লাউরি এবং লুইস, এই 3টা শিখতে হবে। লুইস থেকে আমাদের সবচেয়ে বেশি শিখতে হবে ব্রোনস্টেড লাউরির একটা কনসেপ্ট শিখতে হবে। তো আমরা এই 3টা শিখবো। প্রথমে আসবো আরহেনিয়াস মতবাদে আসবো, আরহেনিয়াস। সো হেডিং দাও আরহেনিয়াস মতবাদ। সো আরহেনিয়াস মতবাদ যেটা আছে, আরহেনিয়াস মতবাদে আমরা কি কি পড়ব? আরহেনিয়াস মতবাদ মেইনলি বলে হচ্ছে যে হাইড্রোজেন প্লাস আয়ন দান করলে অ্যাসিড, হ্যাঁ, আর হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করলে বেজ। এইটা হচ্ছে আরহেনিয়াসের মেইন কথা। বাট এই দুইটা করতে হবে অবশ্যই জলীয় দ্রবণে। জলীয় দ্রবণ না হলে তারা এই দুইটা দান করতে পারবে না। সো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তারা অ্যাসিড, যারা হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করে তারা হচ্ছে বেজ বা ক্ষার। জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করলে অ্যাসিড, আর হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করলে ক্ষার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। হাইড্রোজেন প্লাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন। পজ করো একটু। সো হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়ন, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেইন কথা। একটু পজ কর। তো এই পর্যন্ত তো বুঝতে পারছো, তাই না? এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের আরহেনিয়াস মতবাদ অনুসারে আমরা জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারবে তারা অ্যাসিড, যারা হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করতে পারবে তারা ক্ষার। তো এই জায়গাতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সাপোজ ধরো HCl, এইটার অ্যাকুয়াস সলিউশন যদি আমরা নিই, HCl এর অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোজেন প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি হয়। যেহেতু হাইড্রোজেন প্লাস আয়ন সে দান করতে পারে, তাহলে এইটা অ্যাসিড হিসেবে কাজ করে, এটা অ্যাসিড হিসেবে কাজ করে। সেম ভাবে এবার যদি আমি H2SO4 এইটা নেওয়ার চেষ্টা করি, H2SO4 এইটার অ্যাকুয়াস সলিউশন তুমি যখন নিবা, এখানে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং SO4 2 মাইনাস আয়ন তৈরি হয়। এখানেও যেহেতু আমার এখানে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে, তাহলে এটা অ্যাসিড। তো যখনই তুমি কোথাও হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে দেখবা সেটা অ্যাসিড আসবে, হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে দেখবা সেটা অ্যাসিড আসবে। এবার ধরো এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এইটারও জলীয় দ্রবণ নিলাম, জলীয় দ্রবণ নিলেই সোডিয়াম প্লাস এবং OH মাইনাস আয়ন তৈরি হলো। এই যে OH মাইনাস আয়ন তৈরি হলো, এই OH মাইনাস আয়ন এইটার ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে এটা জলীয় দ্রবণে হাইড্রক্সিল মাইনাস আয়ন দান করতে পারতেছে। যেহেতু দান করতে পারতেছে, তাহলে এটাও আমাদের কি ক্ষার হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন কাহিনী আরহেনিয়াসের। তো আরহেনিয়াস সবসময় এরকম হাইড্রোজেন প্লাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন, জলীয় দ্রবণের দান নিয়ে কথা বলে। তো আরহেনিয়াসের সীমাবদ্ধতা কি? আরহেনিয়াসের সীমাবদ্ধতা হচ্ছে একটা পয়েন্ট এখান থেকে একটু লিখে রাখতে হবে, যে জলীয় দ্রবণ ছাড়া অ্যাসিড ক্ষার ব্যাখ্যা করতে পারে না। জলীয় দ্রবণ ছাড়া অ্যাসিড ক্ষার ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে? তার মানে যেখানে সরাসরি হাইড্রোজেন প্লাস আয়ন দেখা যাবে সেটাকেই সে ব্যাখ্যা করতে পারবে, বাকি কোনোগুলোকে ব্যাখ্যা করতে পারবে না। বুঝতে পারছো? তো হাইড্রোজেন প্লাস আয়ন এইটাতে দেখা গেলে সে ব্যাখ্যা করতে পারবে, অন্য সময় ব্যাখ্যা করতে পারবে না। যেমন ধরো যদি আমরা বলি যে অ্যামোনিয়া, এইটা অ্যাসিড না বেজ, এটা কি ব্যাখ্যা করতে পারে? না, এটা হচ্ছে অ্যাসিড না বেজ, সে ব্যাখ্যা করতে পারে না। এরকম অনেকগুলা যৌগ আছে যেগুলো সে অ্যাসিড না বেজ, এগুলো কিছুই ব্যাখ্যা করতে পারে না, বিকজ ওখানে সরাসরি হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করার ক্যাপাসিটি নাই, এই জন্য সে ব্যাখ্যা করতে পারে না। তো এই জন্য আমাদের এই আরহেনিয়াসের সীমাবদ্ধতা দূর করার জন্য ব্রোনস্টেড লাউরির কনসেপ্ট চলে আসে। আরহেনিয়াসের সীমাবদ্ধতা দূর করার জন্য কোন কনসেপ্ট আসে? ব্রোনস্টেড লাউরির কনসেপ্ট আসে। সো চলো আমরা হচ্ছে যে পরের পার্টটা দেখি। আমাদের আরহেনিয়াসের এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম,
এরপরে আসবে হচ্ছে ব্রোনস্টেড লাউরি। তো ব্রোনস্টেড লাউরি মেইনলি কি বলে? ব্রোনস্টেড লাউরি এই কথাটা যখন তুমি শুনবা, হ্যাঁ, ব্রোনস্টেড লাউরি কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় একটা কথা ঢুকে যেতে হবে, সেটা হচ্ছে ব্রোনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। ব্রোনস্টেড লাউরির যে মতবাদ, এটাকে প্রোটনীয় মতবাদ বলে আখ্যায়িত করা হয়। ব্রোনস্টেড লাউরি মানেই হচ্ছে প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদ মানে কি? প্রোটনীয় মতবাদ মানে হচ্ছে ব্রোনস্টেড লাউরি প্রোটন দান করতে পারে। প্রোটন মানে কি? প্রোটন মানে হাইড্রোজেন প্লাস আয়ন। সো প্রোটন দান বা গ্রহণ এইটা নিয়ে কাজ করে হচ্ছে ব্রোনস্টেড লাউরি। তো আমরা যখন আরএনএস দেখছি তখন হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন এই দুইটা নিয়ে কাজ করছে। বাট যখন আমরা ব্রোনস্টেড লাউরি নিয়ে কাজ করব তখন শুধুমাত্র হাইড্রোজেন প্লাস আয়ন নিয়ে কাজ করবে। কি নিয়ে? শুধুমাত্র হাইড্রোজেন প্লাস আয়ন। তাহলে শুধুমাত্র হাইড্রোজেন প্লাস আয়ন নিয়ে যদি কাজ করে তখন এটাকে আমরা ব্রোনস্টেড লাউরির মতবাদ বলতে পারবো। তখন এটাকে কি বলতে পারবো? তখন এটাকে ব্রোনস্টেড লাউরির মতবাদ বলতে পারবো। ওকে, সো আমরা এখন এই জায়গাতে ব্রোনস্টেড লাউরির মতবাদ নিয়ে কাজ করব। এখন ব্রোনস্টেড লাউরি অনুযায়ী আমরা এখান থেকে দেখলাম, যদি কেউ হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তাহলে তাকে আমরা অ্যাসিড বলতে পারি। ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুসারে কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে, পানি লাগবে না, এখন আর পানি লাগবে না, এখন কেউ হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারলেই সে অ্যাসিড। আর কেউ যদি হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করতে পারে, কারোর ভিতর যদি গ্রহণ করে বা গ্রহণ করার ক্ষমতা থাকে, গ্রহণ করার ক্ষমতা থাকলেই সে হচ্ছে ক্ষার। এখন আর আমাদের কি লাগবে না? এখন আর আমাদের আগের মতো পানি লাগবে না এবং পানি বা জলীয় দ্রবণের মাধ্যমে দান বা গ্রহণ করা লাগবে না, মানে ভাঙা লাগবে না। এখন কেউ যদি দেখো যে তার হাইড্রোজেন দেওয়ার ক্ষমতা আছে তাহলে সে অ্যাসিড, কারো যদি নেওয়ার ক্ষমতা থাকলে তাহলে সে ক্ষার। উদাহরণ হিসেবে দেখাই, উদাহরণ হিসেবে আচ্ছা আমরা অ্যাসিড বৃষ্টির ভিতরে এটা দেখা শুরু করছি। অ্যাসিড বৃষ্টি আলাদা একটা টপিক। ওকে, সো এখন উদাহরণ হিসেবে আমরা যদি একটু দেখি, সাপোজ ধরো আমরা এখানে সালফিউরিক অ্যাসিড দেখতেছি। সালফিউরিক অ্যাসিড দেখেই বুঝতে পারছি এখানে দুইটা হাইড্রোজেন অ্যাভেলেবল আছে। দুইটা হাইড্রোজেন অ্যাভেলেবল থাকা মানে সে দুইটা হাইড্রোজেন ছাড়তে পারে। দুইটা হাইড্রোজেন অ্যাভেলেবল থাকা মানে দুইটা হাইড্রোজেন ছাড়তে পারে। একটা ছাড়লে সে হাইড্রোজেন প্লাস আয়ন এবং HSO4 মাইনাস আয়নে রূপান্তর হয়। হাইড্রোজেন প্লাস HSO4 মাইনাস। তাহলে এ যেহেতু দুইটার একটা ছাড়তে পারে, একটা ছাড়তে পারলে এ কিন্তু এখানে ছাড়ার জন্য অ্যাসিড হিসেবে কাজ করলো। এবার ভালো করে খেয়াল করো, HSO4 মাইনাস এটার দিকে যদি তাকাও, এ কিন্তু ছাড়তে পারে, এ কিন্তু ছাড়তে পারে। দেখো এখন একটা হাইড্রোজেন প্লাস আয়ন আছে, একটা ছেড়ে দিবে, দিয়ে সে SO4 2 মাইনাসে রূপান্তর হবে। তাহলে ছাড়লে সে কি বলতো? ছাড়লে আবারও অ্যাসিড। এবার ভালো করে খেয়াল করো, এই HSO4 মাইনাস ছাড়ার পাশাপাশি একটা কিন্তু গ্রহণও করতে পারে, ছাড়ার পাশাপাশি একটা কিন্তু গ্রহণও করতে পারে। গ্রহণ করে সে আবার আগের জায়গাতে ফিরে যাবে। গ্রহণ যদি করতে পারে তাহলে এ কিন্তু তখন ক্ষার হিসেবে কাজ করবে। তাহলে যারা ছাড়তে পারে তারা অ্যাসিড, আর যারা গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষার। তো যারা ছাড়তে পারে তারা অ্যাসিড, যারা গ্রহণ করতে পারে তারা ক্ষার। তো আমরা এখানে দেখব যে কেউ গ্রহণ করতে পারে কিনা আর কেউ ছাড়তে পারে কিনা। যে কোনো বিক্রিয়াতে কেউ গ্রহণ করছে কিনা আর কেউ ছাড়তেছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। যে ছাড়বে সে হচ্ছে অ্যাসিড, যে গ্রহণ করবে সে ক্ষার। এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের। এই জায়গাতে এই ছাড়া এবং গ্রহণ করাতে একটা নতুন কনসেপ্টের উদ্ভব ঘটে, সেটা হচ্ছে অনুবন্ধী কনসেপ্ট। অনুবন্ধী বলে একটা নতুন কনসেপ্টের উদ্ভব ঘটে। অনুবন্ধী, যেটাকে বাংলা ইংলিশে বলা হচ্ছে কনজুগেট। অনুবন্ধী, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কনজুগেট। তো এই যে কনজুগেট বা অনুবন্ধী, এই কনসেপ্টটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করি, আমাদের এখানে H2SO4 আছে, H2SO4, H2SO4 একটা হাইড্রোজেন প্লাস আয়ন যদি ছাড়লে HSO4 মাইনাসে রূপান্তর হলো। একটা হাইড্রোজেন প্লাস আয়ন ছেড়ে HSO4 মাইনাসে রূপান্তর হলো। তো দেখো এ যখন ছাড়ছে, ছাড়ার কারণে এ অ্যাসিড। এখন ছেড়ে দেওয়ার পরে এ কিন্তু ছেড়ে দেওয়ার পরে নতুন যেটাতে রূপান্তর হয়েছে, যেটা ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু আবার সে গ্রহণ করার ক্ষমতায় চলে আসছে। তাহলে গ্রহণ করলে সে কি বলতো? ক্ষার। তাহলে এ অ্যাসিড, এ কিন্তু এখন ক্ষার হয়ে গেছে। তাহলে এই অ্যাসিড থেকে যে ক্ষারটা তৈরি হলো, এটা এখান থেকে তৈরি হওয়া ক্ষার না? তো এখান থেকে তৈরি হওয়া ক্ষার হলে ওটাকে আমরা বলতে পারবো অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার, বা এইটাকে বলা হয় হচ্ছে কনজুগেট ক্ষার। কনজুগেট ক্ষারকে এই CON
কনজুগেট তারপর হচ্ছে ক্ষার বা বেস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একজন অ্যাসিড আর একজন ক্ষার, একজনের থেকে তৈরি হওয়া জিনিসটাকে বলবে অনুবন্ধী। তাহলে কেউ যদি অ্যাসিড হয়, অ্যাসিড থেকে তৈরি হয়, তাহলে সে কি অনুবন্ধী ক্ষার। সেম ভাবে ধরো এখানে HSO4 মাইনাস আকারে আছে, এবারে একটা হাইড্রোজেন প্লাস আয়ন গ্রহণ করলো, তাহলে গ্রহণ করে সে তৈরি হবে H2SO4, তাই তো? এবার ভালো করে খেয়াল করো, গ্রহণ করার আগে সে H2SO4 ছিল, তাহলে এখন গ্রহণ করতে পারে, HSO4 গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে মানে এ ক্ষার। গ্রহণ করার পরে যেটা তৈরি হয়েছে এ কিন্তু এখন অ্যাসিড, গ্রহণ করার পরে যেটা গ্রহণ করছে ওটা ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, তার মানে এখন অ্যাসিড। বাট যে অ্যাসিড আকারে আছে এটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড, ঠিক আছে? সো এইটাকে বলা হয় কনজুগেট, কনজুগেটের কনসেপ্ট। এবার প্রশ্ন কিন্তু এভাবে দিবে না, প্রশ্ন পেঁচায় দিবে, প্রশ্ন পেঁচায় দিবে। সেই প্রশ্ন পেঁচাবে কিভাবে এটা একটু দেখার চেষ্টা করি, প্রশ্ন কিভাবে পেঁচাবে। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ধরো একটা পেজ নিলাম, আমাদের কাছে ধরো এরকম দেয়া আছে H2SO4, H2SO4, H2SO4 এর সাথে আমরা এখানে পানি নিলাম H2O, পানি নেওয়ার পরে খেয়াল করো, পানি নেওয়ার পরে এখানে আমাদের তৈরি হয়েছে, খেয়াল করো, তৈরি হয়েছে HSO4 মাইনাস এবং H3O প্লাস, H3O প্লাস। তো আমাদের জিজ্ঞেস করবে যেখানে অনুবন্ধী ক্ষারকে, অনুবন্ধী ক্ষারকে সেটা জিজ্ঞেস করবে। তো ভালো করে খেয়াল করবা, এখানে অনুবন্ধী ক্ষার হচ্ছে অ্যাসিড থেকে তৈরি হবে। যদি জিজ্ঞেস করে অনুবন্ধী ক্ষারকে, অনুবন্ধী ক্ষার কে, তো অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার মানে এই ক্ষারটা তৈরি হয়েছে কি থেকে, অ্যাসিড থেকে। অ্যাসিডের কাজ কি, অ্যাসিডের কাজ কি ছাড়া। তাহলে দেখো তো এখানে H2SO4, এখানে পানি, H2SO4 খেয়াল করো একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে, একটা হাইড্রোজেন প্লাস ছেড়ে দিয়ে এটাতে পরিণত হয়েছে। এই H2O একটা হাইড্রোজেন গ্রহণ করে এটাতে পরিণত হয়েছে। তাহলে যে ছাড়ছে সে আমার অনুবন্ধী ক্ষার, যে ছাড়ছে সে অনুবন্ধী না, না খেয়াল করো, যে ছাড়ছে সে আমার অ্যাসিড, তাহলে এইটা ছাড়ছে না, তাহলে এইটা ছাড়ছে, এটা অ্যাসিড, এইটা থেকে যেটা তৈরি হবে সেটা অনুবন্ধী ক্ষার। তাহলে দেখো এইটা অ্যাসিড হিসেবে কাজ করলো, এটা থেকে তৈরি হলো অনুবন্ধী ক্ষার, তাহলে এই HSO4 মাইনাস এটা আমার অনুবন্ধী ক্ষার, বুঝতে পারছো? এটা আমার কি অনুবন্ধী ক্ষার। এবার খেয়াল করো, আবার এরকম প্রশ্ন করবে, এবার এরকম প্রশ্ন করবে H2SO4, H2SO4 এর, H2SO4 এর, আচ্ছা অন্য কিছু দিই, অন্য কিছু দিলে ভালো বুঝবা। ধরো আমাদের এরকম বললো CO3 2 মাইনাস এর অনুবন্ধী, অনুবন্ধী অ্যাসিড কোনটি, অনুবন্ধী অ্যাসিড কোনটি। তো খেয়াল করো আমরা জিজ্ঞেস করছে অনুবন্ধী অ্যাসিড কোনটি, তো অনুবন্ধী অ্যাসিড কোনটি মানে কি আমার খুঁজে বের করতে হবে অনুবন্ধী অ্যাসিড কোনটি। তো খেয়াল করো এই জিনিসটা আছে, এই জিনিসটার অনুবন্ধী অ্যাসিড, এই জিনিসটার অনুবন্ধী অ্যাসিড মানে এইটা থেকে তৈরি হওয়া অনুবন্ধী অ্যাসিড। এখানে যখন আমি অনুবন্ধী অ্যাসিড বলতেছি তখন এ নিজে কি বলতো, এ নিজে হচ্ছে ক্ষার হিসেবে কাজ করছে। উল্টা কনসেপ্টে নিজে ক্ষার হিসেবে কাজ করছে। এ যদি ক্ষার হিসেবে কাজ করে, বোঝার চেষ্টা করবা, এ যদি ক্ষার হিসেবে কাজ করবে, ক্ষারের কাজ কি, ক্ষারের কাজ হচ্ছে হাইড্রোজেন গ্রহণ করা। তাহলে CO3 2 মাইনাস এ এখন তখন কি করবে, হাইড্রোজেন প্লাস গ্রহণ করবে, গ্রহণ করার পরে যেটা তৈরি হবে HCO3 মাইনাস, এটাই হচ্ছে আমার অনুবন্ধী ক্ষার। আর এ হচ্ছে আমার, এইটাই হচ্ছে আমার অনুবন্ধী অ্যাসিড, আর এটা হচ্ছে আমার ক্ষার। ক্ষার হিসাবে সে গ্রহণ করলো, ক্ষার হিসেবে সে গ্রহণ করলো, গ্রহণ করার পর সে অনুবন্ধী অ্যাসিডে তৈরি হলো। এটাকে বলা হচ্ছে রিভার্স টেকনিক। রিভার্স টেকনিক, রিভার্স টেকনিক ইউজ করে তুমি এই পর্যন্ত পৌঁছাবা। রিভার্স টেকনিক মানে তুমি রিভার্স চিন্তা করবা যে এখানে আছে এর উৎপত্তি কোন জায়গা থেকে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তুমি উত্তরটা খুঁজে বের করবা। আশা করি এই কনজুগেটের যে কনসেপ্ট এটা তুমি বুঝতে পারছো। কনজুগেটের এই কনসেপ্ট বুঝতে পারলে তোমার হচ্ছে যে এটা একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। A to Z ক্লিয়ার হয়ে গেলে আর এখান থেকে তোমার ভুল হবে না। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো কনজুগেট এই কনসেপ্টের পরে আমরা পরে যেই তত্ত্বটা দেখব সেটা হচ্ছে লুইসের তত্ত্ব। পরে যেটা দেখব সেটা হচ্ছে লুইস তত্ত্ব। কি দেখব? লুইস তত্ত্ব।
তো লুইস তত্ত্ব এটা কি আসলে দেখো, লুইস তত্ত্ব সবসময় এটা বলে, খেয়াল করো, লুইস তত্ত্ব সবসময় এটা বলে, লুইস তত্ত্ব কাজ করে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে, মুক্ত জোড় ইলেকট্রন। লুইস তত্ত্ব কাজ করে মুক্ত জোড় ইলেকট্রন নিয়ে। মুক্ত জোড় ইলেকট্রন ব্যাপারটা কি? মুক্ত জোড় ইলেকট্রন মানে এটার ইংলিশে বলা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। লন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে যেই সমস্ত ইলেকট্রনগুলা তোমার বিক্রিয়ায় অংশ নেয় না বা বন্ধন গঠনে অংশ নেয় না, বিক্রিয়ায় না বন্ধন গঠনে যেগুলো অংশ নেয় না সেগুলো হচ্ছে লন পেয়ার ইলেকট্রন। তো লন পেয়ার ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন এভাবে বন্ধন গঠনে অংশ না দিয়ে এরকম আকারে থাকবে। এই লন পেয়ার ইলেকট্রন একজন মানুষ মানে একটা যৌগ ডোনেটও করতে পারে আবার অ্যাকসেপ্টও করতে পারে। তো লন পেয়ার ইলেকট্রন, খেয়াল করো, লন পেয়ার ইলেকট্রন কেউ যদি ডোনেট করে, লন পেয়ার ইলেকট্রন কেউ যদি ডোনেট করে, দান করলে সে হচ্ছে বেজ বা ক্ষার, দান করলে সে হচ্ছে বেজ বা ক্ষার। আর লন পেয়ার ইলেকট্রন কেউ যদি অ্যাকসেপ্ট করলে সে হচ্ছে অ্যাসিড। আমি এটা মনে রাখি এইভাবে যে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে অ্যাসিড, অ্যাকসেপ্টের এ অ্যাসিডের এ, অ্যাকসেপ্টে এ আছে অ্যাসিডে এ আছে, তো অ্যাকসেপ্ট করলে সে হচ্ছে অ্যাসিড আর ডোনেট করলে সে হচ্ছে ক্ষার। তাহলে যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে আমাদের অ্যাসিড, যে অ্যাকসেপ্ট করবে সে কি আমাদের অ্যাসিড। তাহলে এখানে আমাদের অ্যাকসেপ্ট কারা করতে পারে এই জায়গাতে মাথায় রাখতে হবে, অ্যাকসেপ্ট করার জন্য তোমার ইলেকট্রন থাকা যাবে না বা ফাঁকা থাকতে হবে, আর ডোনেট করার জন্য তার ইলেকট্রন অতিরিক্ত থাকতে হবে। মানে লন পেয়ার ইলেকট্রন এখানে যদি অতিরিক্ত থাকে তাহলে সে ডোনেট করতে পারবে, আর নেয়ার জন্য তার যদি ফাঁকা থাকে জায়গা তাহলে সে অ্যাকসেপ্ট করতে পারবে। তো এখানে ফাঁকা থাকে হচ্ছে ডি অরবিটাল ফাঁকা থাকলে, পি অরবিটাল ফাঁকা থাকলে, ধনাত্মক চার্জ বিশিষ্ট হলে এগুলা হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তো যারা হচ্ছে অ্যাসিড মানে হচ্ছে লুইস অ্যাসিড, আমরা একটু খেয়াল করি, যারা হচ্ছে লুইস অ্যাসিড তাদের ওই যে অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে। তো অ্যাকসেপ্ট করার ক্ষমতা কোথায় আছে? সাপোজ ধরো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা একদম সিম্পলি দেখার চেষ্টা করব যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে লুইস অ্যাসিড বলা হয়, কারণ কি অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা আছে। আয়রন ক্লোরাইড এটাকে লুইস অ্যাসিড বলা হয় কারণ আয়রন ক্লোরাইডে ডি অরবিটাল ফাঁকা আছে। এরপরে দেখো জিঙ্ক ক্লোরাইড ডি অরবিটাল ফাঁকা আছে, লুইস অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড ডি অরবিটাল ফাঁকা আছে, লুইস অ্যাসিড। সো এগুলাতে অরবিটাল ফাঁকা থাকার কারণে এগুলো সব লুইস অ্যাসিড। এছাড়া পজিটিভ আয়ন থাকা মানেই সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেমন ধরো ক্লোরিন প্লাস আয়ন, ঠিক আছে। সো এই কিন্তু তোমার কখনো যদি এরকম দেখো ক্লোরিন প্লাস বলতেছে মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, এক জোড়া ইলেকট্রন সে নিতে পারবে। বা এরকম টাইপের যে সমস্ত আয়নগুলোতে প্লাস আয়ন আছে তারা হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তো আশা করি এই উদাহরণটা বুঝতে পারছো। তাহলে এরা সবাই লুইস অ্যাসিড কেন? কারণ লন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। কারণটা কি? লন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, আর এই অ্যাকসেপ্ট করার জন্য এখানে পি বা ডি অরবিটাল ফাঁকা আছে। এইটুকু মনে রাখলেই তুমি এটা পারবা। এবার দেখো যদি আমি বেজের দিকে তাকাই, বেজ মানে কি? লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারতে হবে। তো যাদের কাছে লন পেয়ার ইলেকট্রন উপস্থিত থাকবে তারাই না ডোনেট করতে পারবে। যেমন ধরো অ্যামোনিয়া NH3, নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন উপস্থিত আছে, নাইট্রোজেনের উপর এই এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে, এজন্য সে বেজ হিসেবে কাজ করে। পানির অক্সিজেনের উপর দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন উপস্থিত আছে, সে বেজ হিসেবে কাজ করে। তারপর অ্যামিনের NH2 এর এই নাইট্রোজেনের উপর এক জোড়া ইলেকট্রন উপস্থিত আছে, বেজ হিসেবে কাজ করে। অ্যালকোহলের O এর উপর দুই জোড়া ইলেকট্রন মুক্ত জোড়া ইলেকট্রন আছে, সো এ বেজ হিসেবে কাজ করে। তো যারা ডোনেট করতে পারবে তারা তোমার হচ্ছে বেজ। তো তোমার ডোনেট করার সময় দেখতে হবে যেখানে ডোনেট করার জন্য উপস্থিত আছে কিনা ইলেকট্রন, উপস্থিত থাকলে সে ডোনেট করতে পারবে। বুঝাইতে পারছি? তো এইটা হচ্ছে আমার লুইস অ্যাসিড, এটা হচ্ছে লুইস বেস। মনে রাখার উপায় কি? এই একটা মনে রাখবা, অ্যাকসেপ্টের এ আর অ্যাসিডের এ।
যখনই তুমি লুইস নিয়ে কাজ করবা অ্যাকসেপ্টের এ আর অ্যাসিডের এ। সো এর মাধ্যমে আমরা কিন্তু 3টা কনসেপ্টই শিখে ফেললাম। 3টা কনসেপ্টে যত ধরনের এমসিকিউ সব দেখাইছি। এর পাশাপাশি তুমি কি করবা, এই 2টা টপিক থেকে আমাদের এমসিকিউ সলভ ক্লাসটা দেখবা। এমসিকিউ সলভ ক্লাসটা দেখবা। এমসিকিউ সলভ ক্লাসে তো এগুলো দেখাইছি। মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস আছে। এইবার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি কিন্তু মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস নিচ্ছি। যত তোমার হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস 1 শর্টগুলো গেছে সব মেইন বইয়ের এমসিকিউ। তো ওখানে তুমি ওই ক্লাসগুলো দেখলেও তোমার এই এমসিকিউ এর সমস্ত জিনিসপত্রগুলো কভার হয়ে যাবে। ওকে, সো আশা করি টোটাল জিনিসটা ওখান থেকেও দেখে নিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী অংশে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।